সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতির মধ্যেও চলছে হামলা পাল্টা হামলা। ইসরায়েলের বিমানবন্দরে দফায় দফায় হামলা করে গুড়িয়ে দিয়েছে ইরানের প্রক্সি বাহিনী হুতিরা, এবং হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলের শত শত সেনা নিহত হয়েছে। অন্যদিকে হিজবুল্লাহর মহাসচিব অনির্দিষ্টকাল হামলা করা থেকে বসে থাকবে না বলে হুঙ্কার দিয়েছেন, এবং ইরান তার পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এই পরিস্থিতি কি ইরান তার পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়া উচিত? এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান, এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। এবার জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি বিমানবন্দর গুড়িয়ে দিল হুতিরা। আর বিস্তারিত জানিয়ে দিব। 1 ইঞ্চি মাটিও ছাড়বে না ইরান, সেনা প্রধানের হুঙ্কার। এদিকে ইউক্রেনের সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া। আরো জানিয়ে দিব, মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের। ইসরায়েলি সাংবাদিকদের চাঞ্চল্যকর তথ্য, সেন্সরের আড়ালে 70 লোক আছে তেল আবিবে। গাজায় ভয়াবহ হামলায় 8 ইসরায়েলি সেনা হতাহত। গাজা যুদ্ধবিরতি আলোচনা অনিশ্চয়তার মুখে, ইসরায়েলি ভূমিকা নিয়ে প্রশ্ন। এবং সর্বশেষে জানিয়ে দিব, কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, স্যাটেলাইট চিত্রে যা দেখা গেল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি বিমানবন্দর গুড়িয়ে দিল হুতিরা। ইয়েমেনের হুতি আন্দোলনের সামরিক মুখপাত্র ইয়াইসারি জানিয়েছেন, তাদের যোদ্ধারা ইসরায়েলের তেল আবিবের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। টেলিভিশন চ্যানেলে আল মাসিরাকে তিনি বলেছেন, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র বাহিনী জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অধিকৃত হাইফা অঞ্চলের বেন গুরিয়ান বিমানবন্দর আক্রমণ করার সময় একটি উন্নত সামরিক অভিযান পরিচালনা করেছে। অভিযানের লক্ষ্য অর্জিত হয়েছে। ইয়াইসারির মতে, হামলার ফলে বেন গুরিয়ান বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আগেও ইয়েমেন থেকে আরো 2টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল ইসরায়েলে। ইয়াইসারি দাবি করেছেন, 300টির বেশি ইসরায়েলি শহর এবং এলাকায় বিমান হামলা সাইরেন বেজে ওঠে, যার ফলে বাসিন্দারা আশ্রয় নিতে বাধ্য হন। 1 ইঞ্চি মাটিও ছাড়বে না ইরান, সেনা প্রধানের হুঙ্কার। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি হুঙ্কার দিয়ে বলেছেন, দেশটির সশস্ত্র বাহিনী কখন ইরানের 1 ইঞ্চি ভূখণ্ড ছেড়ে দেবে না। আজ শুক্রবার হাতামি তেহরানের শহীদ লস্করি বিমান ঘাঁটি পরিদর্শন করেন। ইরানি সেনাবাহিনীর সমন্বয়ক বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাআরি এবং বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহিদি সাথে থেকে ঘাঁটির যুদ্ধ প্রস্তুতি মূল্যায়ন করেন। 1980 এর দশকে ইরান ইরাক যুদ্ধের কথা উল্লেখ করে হাতিমি বলেন, পবিত্র প্রতিরক্ষা 8 বছরের সময় আমরা দেখেছি যে আমরা ইরানের 1 ইঞ্চিও ভূমি বিচ্ছিন্ন হতে দেব না। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সেনাবাহিনীর কর্তব্য পুনর্ব্যক্ত করে বলেন, সশস্ত্র বাহিনী ইসলামী প্রতিষ্ঠা রক্ষার পাশাপাশি ইরানের আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। হাতামি বলেন, ইরানি সেনাবাহিনী পূর্ণ শক্তি এবং দৃঢ়তার সাথে তারা মিশন চালিয়ে যাবে। চলতি বছর 13 দিন ইসরায়েলি ইরানের সামরিক এবং বেসামরিক অবকাঠামোর উপর একের পর এক হামলা চালায়, যার ফলে নারী এবং শিশু সহ শত শত প্রাণহানি ঘটে। পাশাপাশি 1 ডজন শীর্ষ সামরিক কর্মকর্তাও নিহত হন। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলি সরকার বিরুদ্ধে একটি শক্তিশালী এবং প্রতিশোধমূলক অভিযান অপারেশন টু প্রমিস 3 শুরু করে। ইসরায়েল জুড়ে গুরুত্বপূর্ণ সামরিক গোয়েন্দা শিল্প এবং জ্বালানি এবং গবেষণা স্থাপনা হামলা চালায় ইরান। সূত্র প্রেস টিভি। ইউক্রেনের সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের বিভিন্ন শহরে রাশিয়া হামলা করেছে এবং এটি ইউক্রেনের সবচেয়ে বড় হামলা, যেখানে 728টি ড্রোন এবং 13টি ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ওই হামলার নিন্দা করে জেলেনস্কি বলেছেন, এটি এমন সময় করা হলো যখন শান্তি অর্জন এবং যুদ্ধবিরতির জন্য অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু রাশিয়া সবকিছুকে প্রত্যাখ্যান করে চলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিয়েভে আরো অস্ত্র পাঠানো হবে বলে বলার পর রাতভর রাশিয়া ওই হামলা চালিয়েছে। ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তারা হতাশ এবং প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তিনি সবসময় আমাদের জন্য দারুণ, কিন্তু এটা অর্থহীন বিষয়ে পরিণত হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মস্কো এ বিষয়ে প্রতিক্রিয়া জানাবে না। ট্রাম্প সাধারণত যেভাবে কথা বলেন তা বেশ কর্কশ সেসব শব্দ তিনি ব্যবহার করেন। দুনেতাই নিয়মিত যোগাযোগের মধ্যে ছিলেন, কিন্তু সেটি ইউক্রেনের যুদ্ধবিরতির জন্য কার্যকর রূপ দিতে ব্যর্থ হয়েছে। গত সপ্তাহে ভ্লাদিমির পুতিনের সাথে
ফোন আলাপের পর ট্রাম্প বলেছিলেন তিনি খুব অখুশি। তিনি বলেন পুতিন শুধু মানুষ হত্যা চালিয়ে যেতে চান, এটা ভালো নয়। এর আগে ট্রাম্প প্রশাসন কিয়েভকে সামরিক সহায়তা স্থগিত করে সমালোচনার মুখে পড়েছিল। এখন সেই সিদ্ধান্ত বাতিল করে কিয়েভকে সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর ফলে ইউক্রেনে 10টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেতে পারে। রাশিয়ার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় কিয়েভ যুক্তরাষ্ট্রের সহায়তার উপর নির্ভরশীল। কিয়েভ এই দেশটির পূর্বাঞ্চলে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া, অন্য এলাকাগুলো হামলার বাইরে থাকছে না। সূত্র বিবিসি। মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের। ফিলিস্তিনে অধিকৃত পশ্চিম তীরে এক মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। নিহত ওই ব্যক্তির নাম সাইফুল্লাহ মোসালেদ। শুক্রবার সিনজিন শহরে ইসরায়েলি বসতি স্থাপনকারী তারা বড় হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ওই সময় আরো ফিলিস্তিনি গুরুতরভাবে আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে বলেছেন, মার্কিন নাগরিকের মৃত্যুর বিষয়টি সম্পর্কে আমরা অবগত, তবে নিহতের পরিবারের গোপনীয়তা রক্ষা এই বিষয়ে আর কোনো মন্তব্য করেননি তিনি। মুসলেতা তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে ফ্লোরিডা থেকে ফিলিস্তিনে যান। অধিকার বিষয়ক কর্মীরা বলেছেন তারা একাধিকবার এমন ঘটনা নথিভুক্ত করেছেন যেখানে বসতিস্থাপনকারীরা পশ্চিম তীরে নাশকতা করেছে। তারা ঘরবাড়ি শহরে আগুন দেয়া এবং যানবাহন হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী একাধিকবার ওই বসতিস্থাপনকারীদের নিরাপত্তা দিয়েছে, এমনকি কোনো ফিলিস্তিনি প্রতিরোধ করলে তাদের উপর গুলিও চালিয়েছে। জাতিসংঘ এবং অন্য মানবাধিকার বিষয়ক সংগঠনগুলো পশ্চিম তীরের ইসরায়েলি বসতিস্থাপনকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ফিলিস্তিনের বাস্তুত করার কৌশল হিসেবে বিবেচনা করেছে। যদিও 2003 সালে গাজা ইসরায়েলি যুদ্ধ শুরুর পর ফ্রান্স এবং অস্ট্রেলিয়ার মতো দেশ বিশৃঙ্খলা সৃষ্টিকারী বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এদিকে বছরের শুরুতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা আসার পর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ট্রাম্প প্রশাসন। ইসরায়েলি সাংবাদিকদের চাঞ্চল্যকর তথ্য, সেন্সরের আড়ালে সত্য লুকাচ্ছে তেল আবিব। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধে ইসরায়েলি সরকার কঠোর সেন্সরশিপ আরোপ এবং উদ্দেশ্যমূলক তথ্য গোপন করেছে বলে অভিযোগ করেছেন খ্যাতনামা ইসরায়েলি সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক রাবিব ড্রাকার। তিনি দাবি করেছেন ইসরায়েলি পুলিশ তাকে ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ক্ষতিগ্রস্ত এলাকাগুলো চিত্রায়ন করতে বাধা দিয়েছে এবং সেন্সর বোর্ডের অনুমতির কথা বলে হুমকি দিয়েছে। ইসরায়েলি চ্যানেল 13 এর সাংবাদিক একটি টিভি অনুষ্ঠানে বলেন, ইসরায়েলি সামরিক সেন্সর এখন কেবল নিরাপত্তা নয় বরং সরকারের ব্যর্থতা আড়াল করার হাতিয়ার হয়ে উঠেছে। দখলকৃত অঞ্চলে প্রিভেন্টিভ সেন্সরশিপ চালানো গোয়েন্দা ইউনিটের সমালোচনা করে তিনি বলেন, ইরানের হামলার ক্ষয়ক্ষতির ছবি তোলার সময় পুলিশ কর্মকর্তা আমাকে সরাসরি বাধা দিয়েছিল। আমি প্রেস কার্ড দেখালে তারা খানিকটা নরম সুরে বলেছিলেন এখন চিত্র ধারণ নিষিদ্ধ, অনুমোদন নেই। ড্রোকার আর বলেন যে টেলিগ্রামে প্রকাশিত একটি প্রতিবেদনকে পড়ে তিনি জানতে পারেন যুদ্ধের সময় ইরানের ক্ষেপণাস্ত্রে আঘাতপ্রাপ্ত 5টি সামরিক ঘাঁটির একটি তিনি নিজ চোখে দেখেছেন, কিন্তু সেন্সরশিপের কারণে তা গণমাধ্যমে আসেনি। তার মন্তব্য এখনো সেন্সরশিপ নিরাপত্তা নয় বরং ভিজুয়ালি বিভ্রম বজায় রাখতে। ইরানিরা জানে কোথায় হামলা চালিয়েছে, তাই তথ্য গোপন করার জন্য ইরান নয় বরং ইসরায়েলরা যেন জানতে না পারে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ড্রেকার আরো বলেন, এই সেন্সর জীবন রক্ষা করে না বরং ব্যর্থতা ডাকতে সাহায্য করে। সেন্সর এমন আর গোপন তথ্য রক্ষা করছে না বরং সেগুলো আড়াল করেছে, যা ইতিমধ্যে স্যাটেলাইটের ধারণ, টুইটারে প্রকাশ এবং টেলিগ্রাম বিশ্লেষণ হয়ে গেছে। তিনি সাংবাদিকদের নৈতিক দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে বলেন, আমরা কি এখন সত্যের প্রহরী নাকি এই প্রোপাগান্ডার অংশীদার? অনুরূপ দেশপ্রেমী তকমা এড়াতে আমরা কি মিথ্যার সঙ্গী হয়ে যাচ্ছি? গাজায় ভয়াবহ হামলায় 8 ইসরায়েলি সেনা হতাহত। গাজায় 8 ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা দাবি করেছে তারা ইসরায়েলি অজেয়তার মিথ চূর্ণ বিচূর্ণ করতে সক্ষম হয়েছেন। প্রতিরোধ যোদ্ধারা দক্ষিণ গাজা উপত্যকায় একটি ভবনে বিস্ফোরণ ঘটাইতে রাতে ইসরায়েলি সেনাদের উপর ভবনটি ধসে পড়ে। ইসরায়েলের সংবাদ মাধ্যম হাদাসটু জানিয়েছে খান ইউনিস শহরের উত্তর আল কারারা এলাকায় বিস্ফোরণটি ঘটে। ইসরায়েলি সংবাদ মাধ্যম আরো জানিয়েছে বিস্ফোরণে 2 ইসরায়েলি সেনা নিহত এবং 6 জন আহত হয়েছেন। আহতদের যাদের বেশিরভাগই অবস্থায় গুরুতর। কয়েক ঘন্টা পরে ইসরায়েলি সংবাদ মাধ্যম গাজা উপত্যকার উত্তর অংশে আরেকটি হামলার খবর জানায়, তবে বিস্তারিত কোনো তথ্য দেয়নি। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড রাতে জানিয়েছে তারা খান ইউনিসের উত্তরে আল বাদাওয়েদা এলাকায় ইসরায়েলি সেনা এবং তাদের যানবাহন লক্ষ্য করে মোটর হামলা চালিয়েছে। সকালে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে দক্ষিণ গাজা উপত্যকায় একটি দুর্ঘটনায় একজন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। খান ইউনিসে অভিযান চালানো ওই ঘটনা ঘটে যখন সেনারা মাইন দিয়ে ভবনগুলো পরিষ্কার করার কাজ করছিল।
গাজা যুদ্ধবিরতি আলোচনা অনিশ্চয়তার মুখে ইসরায়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন। গাজা উপত্যকা দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাত বন্ধে হামাস এবং দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা চলছে কাতারের রাজধানী দোহায়। ওই আলোচনা মধ্যস্থতা করছে কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্র। কিন্তু সাম্প্রতিক তথ্য অনুযায়ী ওই আলোচনায় ভেস্তে যাওয়ার সংখ্যা তৈরি হয়েছে। একজন ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, ইসরায়েল আলোচনা চালিয়ে যাওয়ার নাম করে মূলত সময় ক্ষেপণ করেছে। শুক্রবার রাতে ফিলিস্তিন এক সিনিয়র কর্মকর্তা জানান, দোহায় হামাস এবং ইসরায়েলের মধ্যে ৮ দফা আলোচনা হয়েছে। ইসরায়েল ওই আলোচনা করেছে এমন কর্মকর্তার মাধ্যমে যারা মূল সিদ্ধান্ত নিতে অক্ষম। সেই সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সফরের সময় প্রতিনিধিরা কৌশলে গতি মন্থর রাখছে। মূল আলোচ্য বিষয় গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং মানবিক সহায়তা বিতরণ, এবং যেগুলোতে এখনো মতবিরোধ রয়ে গিয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে, ইসরায়েলের দোহায় এমন প্রতিনিধিদের পাঠিয়েছে যাদের কোনরূপ নীতিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই। তারা আলোচনাটি নিয়ে যাচ্ছে কেবল সমরাস্ত্রের উদ্দেশ্যে। নেতানিয়াহু বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন। এর আগে তিনি বলেছিলেন আগামী কয়েকদিনের মধ্যে ৬০ দিনে একটি ওয়াইসআই যুদ্ধবিরতি চুক্তি এবং পরে স্থায়ী চুক্তির আলোচনা শুরু হবে। কিন্তু তিনি হুমকি দেন, হামাস যদি ইসরায়েল সত্য রাজি না হয় তাহলে তারা গাজায় আবারও হামলা শুরু করবে। কাতারের মার্কিন গাড়িতে ইরানি হামলা স্যাটেলাইট চিত্রে যা দেখা গেল। নতুন স্যাটেলাইট চিত্রে দেখা গিয়েছে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদাইদে ইরানের পাল্টা হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। ওই চিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি খণ্ডন করেছে, যেখানে তিনি বলেছেন যে ঘাঁটিতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান প্ল্যানেট ল্যাবস এর স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, 23 জুন সকালে ঘাঁটিতে থাকা একটি গুরুত্বপূর্ণ জিমগা ডোম এবং র্যাডম নামে পরিচিত ইরানের হামলার ঠিক আগে অক্ষত অবস্থায় ছিল। কিন্তু 25 জুনের পরবর্তী চিত্রে দেখা যায় র্যাডমটি নেই এবং পাশের ভবনে আগুনের পোড়া চিহ্ন এবং ক্ষতির দৃশ্য স্পষ্ট। ওই র্যাডমের ভিতরে ছিল মডার্নাইজ এন্টারপ্রাইজ টার্মিনাল নামের একটি অত্যাধুনিক উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যরা সেন্ট্রাল কমান্ডের আওতায় থাকা অঞ্চল থেকে বিশ্বব্যাপী সামরিক নেতৃত্বের সঙ্গে নিরাপত্তাভাবে তথ্য আদান প্রদান করতে পারতেন। 2016 সালে প্রায় 15 বিলিয়ন ডলার এই মমটি সিস্টেমটি আল উদাইদা ঘাঁটিতে স্থাপন করা হয়েছিল। এটি ছিল যুক্তরাষ্ট্রের বাইরে প্রথম এইমটি, যাতে অ্যান্টি জাম্পিং প্রযুক্তিও ছিল। 22 জুন যুক্তরাষ্ট্রে ইরানের নাতানজ, ফোর্দো এবং ইস্পাহান শহরে পারমাণবিক স্থাপনাগুলোতে একতরফা বিমান হামলা চালায়। এর জবাবে পরের দিন 23 জুন ইরান আল উদাইদা ঘাঁটিতে একটি একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।